বেসিক্যালি আমি আমাদের সাথে শেয়ার করেছি। এখানে 8টা স্যাম্পল কেস আছে, ওইখানে অবশ্য মনে হয় 10টার মতো ম্যাপ আছে। যাই হোক, আমি আপনাদের সাথে এই ট্যাক্স প্ল্যানিং এন্ড কমপ্লায়েন্স এর ইন্ডিভিজুয়াল যে ট্যাক্স অ্যাসেসমেন্টের কম্পাইলেশন সেটাও আমি শেয়ার করব আপনাদের। জাস্ট ওইখানে একটু যেহেতু সামারি ফর্মে আছে, আপনাদের স্টাডিটা একটু ইজিয়ার হবে, সেই জন্য হচ্ছে এই কম্পাইলেশনটা আমি দিব। আমার স্ক্রিন দেখা যাচ্ছে কি? আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার। ওকে, ফাইন। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে কোম্পানি কি, মানে আমরা যেহেতু কোম্পানি ট্যাক্স অ্যাসেসমেন্ট বলছি, আমি একদম শুরুর প্রথম যে সেশন সেখানে বলেছি যে আমাদের ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023-এ কোম্পানির ডেফিনিশনকে বেশ ওয়াইডেন করা হয়েছে। সো নতুন এই ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023 অনুযায়ী ইন্ডিভিজুয়াল, পার্টনারশিপ ফার্ম, দেন হচ্ছে অ্যাসোসিয়েশন অফ পারসন এবং স্পেসিফিক এই কয়েকটা আইটেম ছাড়া অন্য যারা আছে সবাই কিন্তু আসলে আমাদের কোম্পানির মধ্যে পড়ছে। সো কোম্পানির যদি জেনারেল ডেফিনিশনে আসি তাহলে হচ্ছে কোম্পানি অ্যাক্ট 1994 অনুযায়ী যারা বাংলাদেশে নিবন্ধিত হচ্ছে তাদেরকে আমরা বেসিক্যালি কোম্পানি বলছি। বাট আমাদের যে ইনকাম ট্যাক্স অ্যাক্ট আছে এই ট্যাক্স অনুযায়ী আমাদের এই কোম্পানি ছাড়াও কেউ যদি ওই যে যেটা বললাম যারা হচ্ছে আমাদের ওই যে করদাতা 6টা ক্যাটাগরিতে ছাড়া বাকি যারা আছে সবাই কিন্তু এখন আপনার কোম্পানি হিসাবে রিকগনাইজড হবে। সো সেই হিসাবে একটা লিয়াজুন অফিস, রিপ্রেজেন্টেটিভ অফিস, ব্রাঞ্চ অফিস এরও কিন্তু একটা কোম্পানি হবে। একটা এনজিও কে আগে কিন্তু আমরা সেপারেট এন্টিটি এনজিও হিসাবে রিকগনাইজ করতাম, এখন কিন্তু নতুন আইনে এনজিও একটা আপনার কোম্পানি হবে, কোম্পানি হিসেবে এই আইন অনুযায়ী আমরা ওদেরকে ট্রিট করতে হবে। আরেকটা বিষয় এখানে একটু আপনাদেরকে বলে রাখি, যদি কোনো একটা পার্টনারশিপ ফার্মের কোনো একজন পার্টনার কোম্পানি থাকেন তাহলে ওই পার্টনারশিপ ফার্মকে কিন্তু কোম্পানি হিসেবে এবিসি, হ্যাঁ, ইজ আ পার্টনারশিপ ফার্ম, যাদেরকে আমরা কোম্পানি বলছি। কেন বলছি? কারণ এবিসি ফার্মের অংশীদার 3জন, কে? মিস্টার রহমান, মিস্টার করিম, মিস্টার সলিম এবং XYZ লিমিটেড কোম্পানি। তো এখানে 4জন অংশীদারের মধ্যে একজন অংশীদার যেহেতু কোম্পানি, দ্যাটস ওয়াই পুরো পার্টনারশিপ ফার্মকে কিন্তু কোম্পানি হিসেবে ট্রিট করা হবে। ঠিক আছে? তো এটা কিন্তু আমাদের এবারের ইনকাম ট্যাক্স একটা আছে। তো যাই হোক, কোম্পানির আর আপাতত আমি ইস্যুগুলি বলবো না। আমরা যখন ট্যাক্স কম্পিটিশন করব এখানে আমরা যেটা বলছি যে ইনকাম ফ্রম বিজনেসের জন্য বেসিক্যালি আমরা দেখব সেকশন 45 থেকে শুরু করে আমাদের সেকশন 56 পর্যন্ত দেখতে হবে। সো সেকশন 45 হচ্ছে স্কোপ অফ ইনকাম ফ্রম বিজনেস, এখান থেকে শুরু করে সেকশন 56 হচ্ছে পর্যন্ত দেখলে আমরা বুঝবো কিভাবে আমাদের ইনকাম ফ্রম বিজনেসটা কম্পিটিশন করতে হবে। এখানে আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট কয়েকটা সেকশন আছে। একটা মোস্ট ইম্পর্টেন্ট সেকশন হচ্ছে সেকশন 55, যেখানে আমাদের ইনঅ্যাডমিসেবল এক্সপেন্স গুলি আছে। সেকশন 49 হচ্ছে আমাদের অ্যাডমিসেবল এক্সপেন্স গুলি, ঠিক আছে? দেন আমাদের জন্য আছে সেকশন 50, হ্যাঁ, ডেপ্রিসিয়েশন। দেন আমাদের জন্য আছে ব্যাড ডেট সেকশন 51, 52, 53, যেখানে ইন্টারেস্ট এক্সপেন্স কতখানি অ্যাডমিসেবল সেটা বেসিক্যালি বলা আছে। আর একটা সর্বশেষ সেকশন যেটা আমরা দেখি সেকশন 56। সেকশন 56 এ কি বলা হয়েছে? সেকশন 56 এ বলা হয়েছে কোনো এক্সপেন্স যদি আন্ডার সেকশন 55 অনুযায়ী ইনঅ্যাডমিসেবল হয়, কিংবা সেকশন 46 এর যে স্পেশাল বিজনেস ইনকাম আছে এগুলির উপরে আমাদেরকে রেগুলার রেটে ট্যাক্স দিতে হবে। তো আমরা অরিজিনাল যে ইনকাম ট্যাক্স অ্যাক্ট আছে সেখানে সেকশন 45 থেকে 56 পর্যন্ত দেখব। এর বাইরেও আমাদের আইনের সাথে যে তফসিলগুলি আছে এই তফসিল থেকে আমাদের স্পেসিফিক কয়েকটা তফসিল দেখতে হবে। একটা আসি আমরা ফোর্থ শিডিউলে বেসিক্যালি আমাদের কম্পিটিশন অফ প্রফিট এন্ড গেইনস অফ ইন্স্যুরেন্স বিজনেস। সো আমরা কিন্তু আমাদের প্রিভিয়াস বিজনেস ইনকাম কিংবা কোম্পানির অ্যাসেসমেন্টে আমরা কোনো ইন্স্যুরেন্স কোম্পানির
এই কম্পিটিশন কিভাবে হবে সেটা কিন্তু দেখায়নি। কারণ হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানিগুলি যেহেতু টিপিক্যাল বিজনেস না, ওদের ইনকামটা হয় অ্যাকচুয়ারিয়াল সায়েন্স থেকে বা অ্যাকচুয়ারিয়াল ভ্যালুয়েশন থেকে। ওদের কিন্তু ট্যাক্সের কম্পিটিশনটাও ডিফারেন্ট হয়ে থাকে। সো ইন্স্যুরেন্স কোম্পানিগুলি ট্যাক্সের কম্পিটিশন কিভাবে হবে সেটার জন্য ডেডিকেটেড একটা শিডিউল আছে, যেটাকে আমরা বলছি ফোর্থ শিডিউল। একইভাবে এই কোম্পানি যদি হয় আপনার মাইনিং, এক্সপ্লোরেশন এন্ড প্রোডাকশন অফ পেট্রোলিয়াম এন্ড ডিটারমিনেশন অফ দি ট্যাক্স দেয়ার অন। সো যারা খনিজ সম্পদ আহরণ করে, হ্যাঁ, এই ধরনের কোম্পানির ট্যাক্সের কম্পিটিশনের জন্য কিন্তু আপনার আলাদা শিডিউল আছে, দ্যাট ইজ ফিফথ শিডিউল। এপার্ট ফ্রম দিস, এই দুটো আলাদা টাইপের বিজনেস অপারেশন ছাড়া অন্য যত কোম্পানিগুলি আছে ওদের কিন্তু আমরা ট্যাক্স কম্পিটিশন করব সেকশন 45 থেকে শুরু করে সেকশন 55 পর্যন্ত। আরেকটা জিনিস এখানে একটু বলে রাখি, আমরা কিন্তু এই ট্যাক্স কম্পিটিশনের সময় একটা ডেপ্রিসিয়েশন কম্পিউট করতে হয়, যেটা আমরা প্রিভিয়াস ক্লাসে দেখেছি। ডেপ্রিসিয়েশনটা কিন্তু আমরা করব থার্ড শিডিউল অনুযায়ী, ঠিক আছে। আর একটা জিনিস আমাদের দেখতে হবে, সেটা হচ্ছে আপনার সেভেন্থ শিডিউল। সেভেন্থ শিডিউলে কি আছে, আমাদের স্পেশাল ট্যাক্স রেট গুলি আছে, যেখানে কোম্পানির ক্যাপিটাল গেইনের ট্যাক্স রেট কত হবে সেটা এখানে বলা আছে। আমরা যেটা অলরেডি এমনিতে জানি যে কোম্পানির ক্যাপিটাল গেইনের ট্যাক্সের রেট হচ্ছে কত পার্সেন্ট, 15%। আর কোনো কোম্পানি যদি ডিভিডেন্ড ইনকাম রিসিভ করে থাকে, তাহলে ওই ডিভিডেন্ড ইনকামের উপর ট্যাক্সের রেট হবে 20%। এছাড়াও আরো কিন্তু যে ট্যাক্সের প্রচলিত কোম্পানির জন্য ট্যাক্সের রেট গুলি আছে, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু। আমরা কিন্তু জাস্ট ট্যাক্সেবল ইনকাম বের করলেই হবে না, আমাদের আবার ঠিকঠাক মতো ট্যাক্স কম্পিটিশন করতে হবে। সো এই যে আমি শুরুর দিনও বলেছি, আবার এখানে দেখাচ্ছি যে আমাদের কোন ধরনের কোম্পানি ট্যাক্সের রেট কত হবে সেটা কিন্তু এই শিডিউলে ডিটেইল দেয়া আছে। তো যেটা আমরা জানি যে পাবলিক লিমিটেড কোম্পানির জন্য ট্যাক্সের রেট একরকম, প্রাইভেট লিমিটেড কোম্পানি হলে ট্যাক্সের রেট আলাদা। কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানির যদি ওরা আপনার পেইড আপ ক্যাপিটাল 10% এর বেশি থ্রুতে শেয়ার ইস্যু করা হয়, এবং ওরা এই যে আমাদের সেকশন সাবসেকশন 3 এর যে প্রভিশন আছে এটা যদি মানেন, তাহলে ওনাদের ট্যাক্সের রেট হবে 20%। বাট এই কোম্পানিগুলি মানে যে কোনো একটা পাবলিকলি লিস্টেড কোম্পানি যারা 10% আইপিও থ্রুতে 10% বেশি শেয়ার ইস্যু করেছে, বাট আমাদের প্রভিশন 2 এবং 3 মানছে না। প্রভিশন 2 এবং 3 কি, এই কোম্পানিগুলির সমস্ত সেলস এবং রিসিভ ব্যাংকিং চ্যানেলে আসতে হবে, এবং ওদের ইন্ডিভিজুয়াল এক্সপেন্ডিচার যদি 5 লাখ টাকার বেশি হয়, কিংবা কিউমুলেটিভ অ্যামাউন্ট যদি 36 লাখ টাকার বেশি হয়, তাহলে অবশ্যই ওনাদের ব্যাংকিং চ্যানেলেই পেমেন্ট করতে হবে। এই তিনটা যদি কন্ডিশন মানেন, তাহলে এদের ট্যাক্সের রেট 20%, আর কন্ডিশন না মানলে ট্যাক্সের রেট হবে 22.5%। আর যেসব কোম্পানি পাবলিকলি লিস্টেড কোম্পানির পেইড আপ শেয়ার ক্যাপিটালের পরিমাণ 10%-এর কম, টোটাল পেইড আপ শেয়ার ক্যাপিটালের 10%-এর কম, এবং ওনারা কন্ডিশনগুলি মানছেন, তাদের ট্যাক্সের রেট হবে 22.5%। এবং যে কোনো পাবলিকলি লিস্টেড কোম্পানি যাদের আইপিও থ্রুতে 10%-এর কম শেয়ার ইস্যু আছে, এবং একই সাথে ওনারা কন্ডিশন গুলিও মানছেন না, তাদের জন্য ট্যাক্সের রেট হচ্ছে 25%। সো এক্সাম হলে হয়তো আমাদেরকে এই স্পেসিফিক কন্ডিশন গুলোরা মানেন কি মানেন না সেটা কিন্তু আমাদেরকে বলে দিবে না। সো আপনি কিন্তু আপনার মতো করে হয়তো একটা ট্যাক্স রেট আপনি ধরে নিবেন, বাট আপনি যেই ট্যাক্স রেটটাই ধরেন কেন, আপনি ট্যাক্স রেটটা ধরছেন সেটার জন্য আপনি নোটস বা ডিসক্লোজার দিয়ে দিবেন, হ্যাঁ। তাহলে আপনার বোঝা যাবে যে আপনি এই জিনিসটা আসলেই জানেন, ঠিক আছে। আরেকটা বিষয় আছে, সেখানে হচ্ছে আমাদের আপনার 1% কোম্পানি, হ্যাঁ, 1% কোম্পানি যদিও 2020 সাল থেকে মোটামুটি বাংলাদেশে চালু হচ্ছে। সো 1% কোম্পানির রেগুলার ট্যাক্সের রেট হচ্ছে আপনার 25%। কখন, যদি ওরা এই যে আমি কন্ডিশন গুলির কথা বলছি, এই কন্ডিশন গুলি যদি ওরা না মানেন, তাহলে 1% কোম্পানির ট্যাক্সের রেট হবে 25%। আর 1% কোম্পানি যদি এই কন্ডিশন গুলি মানেন, তাহলে তাদের ট্যাক্সের রেট হবে 22.5%। এবার আসি কামিং টু প্রাইভেট লিমিটেড কোম্পানি। সো এতক্ষণ আমরা যেগুলি বলেছি সেটা ছিল আমাদের
পাবলিকলি লিমিটেড কোম্পানি বা লিস্টেড কোম্পানি, পরে বলেছি 1% কোম্পানি। এখন আমরা কথা বলছি সমস্ত প্রাইভেট লিমিটেড কোম্পানির জন্য। প্রাইভেট লিমিটেড কোম্পানি যদি এই কন্ডিশন গুলি আমরা যেগুলি বলছি এই কন্ডিশন গুলি ওনারা মানেন তাহলে ট্যাক্সের রেট 27.5%, আর না মানলে হচ্ছে 30% হবে ওনাদের ট্যাক্সের রেট। এটা হচ্ছে কোম্পানিজ আদার দেন ব্যাংক, ইন্স্যুরেন্স অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। ব্যাংক, ইন্স্যুরেন্স এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এবং স্পেসিফিক আরো কিছু আছে, টোবাকো ইন্ডাস্ট্রি এবং টেলিকম ইন্ডাস্ট্রি ছাড়া অন্য যেসব কোম্পানি আছে ওদের জন্য ট্যাক্সের রেট হবে, আমরা যেটা বলছি লিস্টেড হলে হবে আপনার 25%, নন লিস্টেড হলে আপনার হবে ওদের 27.5%, অথবা আপনার যেটা বললাম 30%। বাট এই কোম্পানিগুলি যদি হয় ব্যাংক, ইন্স্যুরেন্স এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এবং এরা লিস্টেড হয়, পাবলিকলি লিস্টেড হয়, তাহলে এদের ট্যাক্সের রেট হচ্ছে 37.5%। আর ব্যাংক, ইন্স্যুরেন্স এবং আদার ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এটা যদি লিস্টেড না হয় তাহলে ট্যাক্সের রেট হচ্ছে 40%। এবার আসি আমরা টোবাকো ইন্ডাস্ট্রিতে যারা আছে, যারা সিগারেট, জর্দা, বিড়ি, গুড় এগুলি হচ্ছে ম্যানুফ্যাকচার করে অথবা ট্রেড করে, এই ধরনের কোম্পানিগুলির ট্যাক্সের রেট হবে 45%। এখানে আরেকটা জিনিস একটু বলে রাখি, ওদের কিন্তু রেগুলার ট্যাক্সের সাথে সারচার্জ দিতে হয়। এই সারচার্জটা হবে এদের যে বিজনেস ইনকাম আছে ওই বিজনেস ইনকামের উপর এই 45% ট্যাক্সের বাইরে গিয়ে আলাদা আপনার 2.5% কিন্তু সারচার্জ দিতে হবে। একইভাবে মোবাইল অপারেটিং কোম্পানি যারা আছে ওরা যদি লিস্টেড হয় এবং আইপিও থ্রুতে 10% এর বেশি শেয়ার ইস্যু করে তাহলে ওদের ট্যাক্সের রেট হবে 40%। আর ওরা যদি লিস্টেড না হয় কিংবা আইপিও থ্রুতে 10% এর কম শেয়ার ইস্যু করে তাহলে ট্যাক্সের রেট হবে 45%। এবার আসি অ্যাসোসিয়েশন অফ পার্সন। এখানে একটু মনে রাখবেন অ্যাসোসিয়েশন অফ পার্সন যদি হয় তাহলে ট্যাক্সের রেট হবে 27.5%। এটা যদি হয় কোঅপারেটিভ সোসাইটি তাহলে ট্যাক্সের রেট 15%, এবং একই সাথে প্রাইভেট ইউনিভার্সিটি গুলি ট্যাক্সের রেট হবে 15%। সো এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন। এখানে আরেকটু আমি বলে রাখি, যদিও আমার এখানে আসেনি, সেটা হচ্ছে এক্সপোর্ট ওরিয়েন্টেড যদি কোনো কোম্পানি হয়, আপনাদের হয়তো ম্যাপে দিল একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি বাট ওরা এক্সপোর্ট করে, তো এই ধরনের কোম্পানির ক্ষেত্রে ট্যাক্স রেট কত হবে? এক্সপোর্ট ওরিয়েন্টেড কোম্পানি কত? এক্সপোর্ট ওরিয়েন্টেড কোম্পানি ট্যাক্সের রেট কত? 12.5%। 12.5%। আর টেক্সটাইলদের জন্য হচ্ছে 15%। ঠিক আছে, এটা একটু মনে রাখেন, এটা এখানে নাই। তাহলে ওরা 12.5 নেবে। আর যদি ওরা শুধু টেক্সটাইল হয় তাহলে ওদের জন্য ট্যাক্সের রেট হচ্ছে 15%। তো এটা কিন্তু স্পেসিফিকলি এসআরও থ্রুতে আসা। আর ওই দুটো রেট হচ্ছে রিডিউসড রেট। ওই রেটগুলি কি? রিডিউসড রেট। ঠিক আছে, তো যাই হোক এখন আমি পরের যে বিষয় এগুলো একটু মনে রাখেন, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। হয়তো পুরো ম্যাথটা ঠিক করে করছেন বাট শেষে এসে আপনি এই জিনিসটা মিস করে গেছেন। আপনি ট্যাক্সটা ডিটারমাইন করলেন 27.5% দিয়ে কিংবা 30%, তাহলে কিন্তু ম্যাথটা ভুল হবে। আচ্ছা, আর একটা ইম্পর্টেন্ট ডিসকাশন যেটা হয়তো আমরা ওই সময় করিনি সেটা হচ্ছে সিএসআর, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। সো আমাদের আইনি কিন্তু আলাদা আমাদের ট্যাক্স এক্সাম্পশন আছে। হ্যাঁ, এটা আছে এসআরও নাম্বার 223। এটা বেসিক্যালি 2000 সর্বশেষ আসে 2014 সাল। এই এসআরও তে বলা হচ্ছে একটা কোম্পানি যদি এখানে একটা টোটাল এরিয়া অফ সিএসআর আছে, দেখেন ডোনেশন থ্রু গভর্নমেন্ট বডিজ টু রিডিউস দি মিনিস্ট্রি অফ পিপল অফ এরিয়া এফেক্টেড বাই ন্যাচারাল ক্যালামিটিস লাইক সাইক্লোন, আর্থকুয়েক, হারিকেন, ফ্লাড। এখানে একটা টোটাল লিস্ট আছে কোন কোন খাতে আপনি সিএসআর করতে পারেন। তো এই আপনি সিএসআর যে কোনো জায়গায় আপনি সিএসআর বেসিক্যালি করতে পারবেন, বাট এখানে যে লিস্টটা দেয়া আছে, এখানে যে স্পেসিফিক লিস্ট আছে এই লিস্টে যদি কোনো কোম্পানি কোনো ডোনেশন করে থাকে, এই ডোনেশনের জন্য এই ডোনেশনের যে অ্যামাউন্ট ও ডোনেশন অ্যামাউন্টের উপর 10% রিবেট পাবে। সো লেটস সে এবিসি লিমিটেড কোম্পানি কি করছে, ওরা ফ্লাডেড বন্যা দুর্গত মানুষের জন্য 2 কোটি টাকা ডোনেট করেছে একটা মিনিস্ট্রির মাধ্যমে এবং ব্যাংকিং চ্যানেলে ওরা পেমেন্ট করছে। তো এই যে এবিসি লিমিটেড কোম্পানি যে সিএসআরটা ছিল এই 2 কোটি টাকার উপর ওরা কিন্তু একটা রিবেট পাবে। বাট এই রিবেটের কম্পিটিশন আমরা কিভাবে করব?
সেখানে একটা থ্রেশহোল্ড আছে। রিবেট হচ্ছে এই কোম্পানির যে ট্যাক্সেবল বিজনেস ইনকাম, এই ট্যাক্সেবল বিজনেস ইনকামের 20% অথবা 12 কোটি টাকা অথবা সিএসআর এর যে কন্ট্রিবিউশন, এই তিনটার মধ্যে যে লোয়ার অ্যামাউন্টের 10% ট্যাক্স রিবেট দেওয়া হবে। এখন কথার কথা, এবিসি লিমিটেড কোম্পানি 22-23 ইনকাম ইয়ারের ট্যাক্সেবল বিজনেস ইনকাম হচ্ছে ওদের লেটসে ওদের বিজনেস ইনকাম হচ্ছে 40 কোটি টাকা, তাইলে ওদের এবং ওরা অ্যাকচুয়ালি সিএসআর এর মানে হচ্ছে বন্যা দুর্গত মানুষের জন্য ওরা দিয়েছিলেন কত, লেটস সে 2 কোটি টাকা ওনারা দিয়েছিলেন। তাহলে ওনাদের জন্য অ্যালাউয়েবল থ্রেশহোল্ড কত হবে? 40 কোটি টাকা 20%, অথবা ওনার অ্যানুয়ালি 12 কোটি টাকা, অথবা আপনার অ্যাকচুয়াল সিএসআর। তাহলে 40 কোটি 20% কত? 8 কোটি, অথবা হচ্ছে আপনার অ্যানুয়ালি 12 কোটি, অথবা অ্যাকচুয়াল সিএসআর যেটা 2 কোটি। এই তিনটার মধ্যে লোয়ার যেহেতু 2 কোটি, 2 কোটি টাকা 10%, দ্যাট মিনস 20 লাখ টাকা ওনারা রিবেট পাবেন। ওকে, হ্যাঁ সিএসআরটা কি অ্যাডভাইজ? হ্যাঁ, সিএসআরটা না, যেই এক্সপেন্সটা আপনার ওরা এট এ টাইম দুইটা দিবে না, যেটা আপনি সিএসআর ক্লেম করবেন সেটার উপর আবার আপনি এক্সাম্পশন পাবেন না। আর সিএসআরটা এডমিজেবল হবে তখন যদি ওইটা ওই যে আমাদের 6 শিডিউলে যে স্পেসিফিক পার্ট গুলি আছে ওই পার্টে আপনি কি করেন, ওই পার্টের জন্য অ্যালাউবল হবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে সিএসআর কে যদি একবার আপনি এক্সপেন্স হিসেবে ক্লেম করেন তাহলে এটার উপর রিবেট নিতে পারবেন না। একটা যে কোনো একটা আপনি ক্লেম করতে পারবেন। আপনি একবার স্যার। 5 কোটি টাকা মানে 2 কোটি টাকা ব্লাড ডোনেশন হিসাবে এক্সপেন্স হিসাবে ক্লেম করতে পারবেন না। মানে একবার যদি আপনি এক্সপেন্স ক্লেম করেন তাহলে রিবেট নেবেন না, আর যদি আপনি এটাকে সিএসআর হিসাবে দেখান তাহলে আপনি ইয়ে করবেন না, এক্সপেন্স এক্সপেন্স ক্লেম দেখাবেন করলে না। তো এক্সপেন্স ক্লেম করলে তো স্যার পুরো 100% পেয়ে যাচ্ছে, আবার ক্লেম করবেন কি? জি 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 জি, সো যে কোনো একটা আপনাকে দিবে, আপনি এট এ টাইম এক্সপেন্স প্লাস রিবেট দুটো ক্লেম করতে পারবেন না। ঠিক আছে, বাট আবার সিএসআর হইতে হইলে এটা স্পেসিফিক, কিন্তু কি বললাম আমি, ওই যে স্পেসিফিক এই যে এখানে 22টা এরিয়া আছে, 22টা এরিয়ার মধ্যে আপনার ডোনেট করতে হবে। ওকে, এবার আসি আমি আমাদের এখানে একটা ওয়ার্ক এক্সাম্পলে। আমি আবার যদি আপনাদেরকে পুরোনো ফ্রেমওয়ার্কিংটা বলি, আমরা কিভাবে কোম্পানি ট্যাক্সটা কম্পিটিশন করি। কেউ একজন বলবেন আমরা কিভাবে কোম্পানি ট্যাক্স কম্পিটিশন করব? একটু প্রথমে বলেন যদি। নেট প্রফিট থেকে মনে হয় শুরু করতে হবে। তারপরে তারপর ইনএডমিসেবল এক্সপেন্স গুলো অ্যাড হবে আর কি। আর কেউ বলবেন? ওকে ফাইন, ঠিক আছে, আপনি ঠিক মতোই বলেছেন, বাট আমি একটু ভেঙে ভেঙে বলি কেন আমরা নন বিজনেস ইনকাম গুলি এখানে অ্যাড করব, আবার হচ্ছে নন বিজনেস এক্সপেন্স গুলি মানে সরি নন বিজনেস ইনকাম গুলি আমরা বাদ দিব আর নন বিজনেস এক্সপেন্স গুলি অ্যাড করব, এটার অবজেক্টিভ কি, কেন এটা করছি? এক্সিলেন্ট। সো আমরা দেখেন যখন ট্যাক্স কম্পিটিশন করব আমাদের কিন্তু সেপারেট সেপারেট হেড অনুযায়ী ট্যাক্সের কম্পিটিশন করতে হবে। আমরা যে প্রফিট এন্ড লস স্টেটমেন্টটা নিই, এখানকার যে আমাদের নেট ইনকাম কিংবা প্রফিট বিফোর ট্যাক্স, সেখানে কিন্তু শুধু আমাদের বিজনেস ইনকামই থাকে না, আমাদের এখানে বিজনেস ইনকামের সাথে সাথে কিন্তু আপনার ইন্টারেস্ট ইনকাম, ক্যাপিটাল গেইন ইনকাম কিংবা ইনকাম ফ্রম আদার সোর্স থাকতে পারে। সো আমরা সেপারেট সেপারেট হেড এ কম্পিটিশন করার জন্য শুরু করব আমরা প্রফিট বিফোর ট্যাক্স দিয়ে, বাট প্রফিট বিফোর ট্যাক্স দিয়ে শুরু করার পরে যদি আমাদের এই প্রফিট বিফোর ট্যাক্সের সাথে বিজনেস ইনকাম ছাড়া অন্য কোনো হেডের ইনকাম থেকে থাকে সেটা আমরা প্রথমে বাদ দিয়ে দিব। আবার একইভাবে আমাদের বিজনেস এক্সপেন্স ছাড়া অন্য কোনো হেডের যদি আমাদের কোনো এক্সপেন্সেস থাকে সেটা আমরা এখানে যোগ করে নিব। যোগ করে নিলে কি পাবো আমরা?
প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট অনুযায়ী আমাদের শুধুমাত্র বিজনেস ইনকাম কতখানি সেটা আমরা পাবো। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে প্রফিট বিফোর ট্যাক্সের সাথে নন বিজনেস ইনকাম গুলি যোগ করা। নন বিজনেস ইনকাম আইটেম এর দুই একটা এক্সাম্পল আমাকে একটু বলেন তো। দেন ইন্টারেস্ট ইনকাম, আর কি হতে পারে? রেন্টাল ইনকাম, ডিভিডেন্ড ইনকাম, তাই না? এই ধরনের যদি কোনো ইনকাম থাকে সেটা আমরা প্রফিট বিফোর ট্যাক্স থেকে প্রথমে বাদ দিয়ে দিব। একইভাবে আমাদের যদি কোনো নন বিজনেস এক্সপেন্স থাকে সেটাও আমরা এখানে অ্যাড করে দিব। অ্যাড করে দিলে আমরা পাবো বিজনেস ইনকাম অ্যাজ পার প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট, যেটা আসলে আমাদের, যেটার উপর আমার ট্যাক্স রেট দিয়ে মাল্টিপ্লাই করে ট্যাক্সটা বের করে নেওয়ার কথা ছিল। আর ঝামেলা হচ্ছে আমাদের কিন্তু ট্যাক্স অ্যান্ড সমস্ত যে ইনকাম এবং এক্সপেন্স এটা পুরোটাকে কিন্তু ওরা মানছেন না। সো আমাদের এই যে বিজনেস ইনকাম আছে অ্যাজ পার প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট, এখান থেকে আমার কোন এক্সপেন্স গুলি একদম ইনঅ্যাডমিসেবল, কোন এক্সপেন্স গুলি আমার পার্শিয়ালি ইনঅ্যাডমিসেবল, সেটা আমাদের খুঁজে বের করতে হবে। সো আমাদের এই যে বিজনেস ইনকাম অ্যাজ পার প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট যেটা আছে এটার সাথে আমরা অ্যাড করে দিব ইনঅ্যাডমিসেবল এক্সপেন্সেস, যেটা আমরা কোনোভাবে মানে পার্শিয়ালিও করতে পারবো না। আর আমরা এটার সাথে কি নিব? প্লাস হচ্ছে পার্শিয়ালি অ্যাডমিসেবল এক্সপেন্সেস। আমাকে কয়েকটা আইটেমের এক্সাম্পল দেন তো, ইনঅ্যাডমিসেবল এক্সপেন্স এন্ড পার্শিয়ালি ইনঅ্যাডমিসেবল এক্সপেন্স, বলেন তো কয়েকটা, বলেন। তারপরে আর কি আছে? ফরেন, দেন প্রমোশনাল এক্সপেন্স, আর আছে? না, আমরা আগে 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 আমরা একটু জাস্ট হচ্ছে পার্শিয়ালি অ্যাডমিসিবল এক্সপেন্স গুলি লিস্ট নেই। একটা যেটা আপনি বললেন যে সবার আগে ধরেন আমাদের ফ্রি স্যাম্পল, ঠিক আছে, তারপরে আমাদের হচ্ছে ফরেন ট্রাভেল, এই দুটো আমি ধরলাম। ওইদিকে আছে আমাদের রয়্যালটি, টেকনিক্যাল ফি, টেকনিক্যাল নো হাউ ফি, ঠিক আছে। আর কি আছে? আমাদের হেড অফিস এক্সপেন্স, তাই না? এরপরে আমাদের কি আছে? এন্টারটেইনমেন্ট এক্সপেন্স। এগুলি প্রথম অডিট রিপোর্টে যে অ্যামাউন্ট গুলি আছে সেটা আমি যোগ করে দিব, পরবর্তীতে যতখানি অ্যালাউয়েবল সেটা আমরা বাদ দিব। এবার আসি আমরা কামিং টু, আচ্ছা আরেকটা এক্সপেন্স আছে, সেটা হচ্ছে এক্সপেন্স না ঠিক, সেটা হচ্ছে WPPF, ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ড। এখানে যে অ্যামাউন্টটা আছে সেটা আমি শুরুতে অ্যাড করে দিব, পরবর্তীতে আমাদের যে প্রফিট বিফোর ট্যাক্সের 5% পর্যন্ত অ্যাডমিসিবল সে অ্যামাউন্টটা আমরা বাদ দিয়ে দিব। এবার আসি কামিং টু সাম এক্সাম্পল অফ ইনঅ্যাডমিসেবল এক্সপেন্স। বলেন কিছু ইনঅ্যাডমিসেবল এক্সপেন্সের উদাহরণ বলেন। মানে এনি এক্সপেন্স উইদাউট ডিডাকশন অফ ট্যাক্স, যে কোনো এক্সপেন্স যেখান থেকে আপনি ট্যাক্সটা ডিডাক্ট করেননি সেটা ইনঅ্যাডমিসেবল হবে। এবার এটা স্যালারি হোক, রেন্ট হোক, ফর হোয়াট এভার দ্য এক্সপেন্স আইটেম ইজ, ডাজন্ট ম্যাটার, এটার থেকে টিডিএস না কাটলে এটা ইনঅ্যাডমিসেবল হবে। দেন বলেন এরপরে যেটা বললেন যে নন ব্যাংকিং চ্যানেলে পেমেন্ট, মানে স্যালারি এবং রেন্ট হোয়াট এভার দ্য অ্যামাউন্ট, এটা যদি ব্যাংকিং চ্যানেলে পেমেন্ট না করেন এটা ইনঅ্যাডমিসেবল। আর আদার এক্সপেন্সের ক্ষেত্রে কতখানি আমরা ক্যাশ পেমেন্ট? হুম, ওকে ফাইন, গুড। দেন নেক্সট আইটেম, স্যালারি রিলেটেড আরেকটা ইনঅ্যাডমিসেবল আইটেম বলেন। এক্সিলেন্ট, এক্সিলেন্ট। অ্যাক্সেস পারকুইজিট যদি 10 লাখ টাকার বেশি হয় তাহলে ইনঅ্যাডমিসেবল। আচ্ছা ডেপ্রিসিয়েশন রিলেটেড প্রভিশনটা কি একটু বলেন তো। না, আমরা সেটা মানে এটা ট্রিটমেন্ট কিভাবে করব? এক্সেলেন্ট। আচ্ছা এখানে আরেকটা জিনিস একটু বলে রাখি, আমি ওইদিন বলছিলাম মোটর ভেহিকেলের যদি কোনো ডেপ্রিসিয়েশন থাকে এই রিলেটেড কি কোনো প্রভিশন আছে? ভেরি গুড। সো আপনার অন্য যে কোনো আইটেমের জন্য কিন্তু স্পেসিফিক লিমিট দেয়া নাই, বাট মোটর ভেহিকেলের জন্য লিমিট আছে। কোনো কোম্পানির যদি মোটর ভেহিকেল থাকে স্পেসিফিকলি ফোর হুইলার, তাহলে এই মোটর ভেহিকেল আপনি যত দামেই কিনেন না কেন ম্যাক্সিমাম 30 লাখ টাকা পর্যন্ত অ্যামাউন্টকে আপনি 30 লাখ টাকা পর্যন্ত প্রতিটা মোটর ভেহিকেলের জন্য আপনি ডেপ্রিসিয়েশন চার্জ করতে পারবেন।
এখানে যদিও আমরা একটা এক্সাম্পল দেখবো, তারপর আমি একটু মুখে মুখে বলছি। লেটস সে এবিসি লিমিটেড কোম্পানির 4টা প্রাইভেট কার আছে, প্রতিটা প্রাইভেট কারের দাম 28 লাখ টাকা করে। হ্যাঁ, এখন ওদের যে 4টা আছে, 4টার টোটাল অ্যামাউন্টে উপরে আমরা কিন্তু ডেপ্রিসিয়েশন চার্জ করতে পারবো। বাট যদি কেসটা হয় এইরকম, 3টা মোটর ভেহিকেলের দাম হচ্ছে, 3টা গাড়ির প্রত্যেকটার দাম 28 লাখ টাকা করে, আর 4 নম্বর যে গাড়িটা ওইটার দাম হচ্ছে 35 লাখ টাকা। তাহলে আমরা কি করব, প্রথম 3টার 28 লাখ টাকা পুরোটার উপর ডেপ্রিসিয়েশন চার্জ করা যাবে, আর পরে যে 4th নাম্বার যে গাড়িটা, যেটা আমরা কিনেছি 35 লাখ টাকা, এটা জাস্ট 30 লাখ টাকা পর্যন্ত অ্যামাউন্টের জন্য আমরা ডেপ্রিসিয়েশন চার্জ করব। তার মানে আমাদের টোটাল এখানে ওটাকে কি বলবো, আমাদের ডেপ্রিসিয়েশনের বেস ভ্যালু কত হবে, 28 লাখ ইন্টু 3 প্লাস হচ্ছে 30 লাখ। বুঝা যাচ্ছে? ভেরি গুড কোয়েশ্চেন। সো আমাদের ফরেন এক্সচেঞ্জের মানে যে কোনো ধরনের এক্সচেঞ্জ রিলেটেড যদি কোনো গেইন বা লস হয়, আমাদের ওইখান থেকে ডিটারমাইন করতে হবে হুইচ পার্ট ইজ দ্য রিয়ালাইজড, হুইচ পার্ট ইজ দ্য রিয়ালাইজড ওয়ান। এসে আপনার ফরেন এক্সচেঞ্জ গেইন এবং লস দুটো মিলে আপনি নেট ফরেন এক্সচেঞ্জ গেইন রিপোর্ট করেছেন 50 লাখ টাকা। কি করছেন, নেট ফরেন এক্সচেঞ্জ গেইন আপনি রিপোর্ট করছেন 50 লাখ টাকা। বাট আপনি যখন এটার ভ্যালুয়েশন করলেন, দেখা গেল আপনার আনরিয়ালাইজড গেইন হচ্ছে 70 লাখ টাকা, আর রিয়ালাইজড লস হচ্ছে 20 লাখ টাকা। দুটো মিলে আপনার নেট ফরেন এক্সচেঞ্জ গেইন হচ্ছে 50 লাখ টাকা। আমরা যখন ট্যাক্সের কম্পিটিশনটা করব, আমরা প্রথমে কিন্তু এই যে 50 লাখ টাকা যে এটাকে আমরা যোগ করে দিব, পরবর্তীতে আমরা এখান থেকে শুধুমাত্র যেটা রিয়ালাইজড ফরেন এক্সচেঞ্জ লস আছে ওই পোর্শনটাই আমরা বাদ দিব। ঠিক আছে, আর যেটা আনরিয়ালাইজড গেইন সেটা কিন্তু আর যোগ হবে না। একইভাবে এটা যদি আমার রিয়ালাইজড গেইন হতো তাহলে কিন্তু এটা আমরা অ্যাড করে নিতাম। ঠিক আছে। আচ্ছা, আইএফআরএস 16 এর লিজ রিলেটেড একটা প্রভিশন আছে, আমাকে একটু বলেন তো লিজের কম্পিটিশনটা কিভাবে করব। মানে টোটাল কম্পিটিশনটা ট্রিটমেন্টটা আমরা কিভাবে দেখাবো লিজের। ওকে ফাইন, আমরা যারা আইএফআরএস 16টা নিয়ে পড়েছি আমরা বা দেখেছি, আমরা যেটা জানি যে লিজের ট্রিটমেন্ট কিভাবে হয়। একদিকে ব্যালেন্স শিটে থাকে রাইট অফ ইউজ অ্যাসেট, আর নিচে থাকে আমার লিজ লাইবিলিটি, তাই না? যেটা রাইট অফ ইউজ অ্যাসেট থাকে এটার জন্য কিন্তু আমরা প্রফিট এন্ড লস স্টেটমেন্টে অ্যামোর্টাইজেশন এক্সপেন্স চার্জ করি, তাই না, লিজ অ্যামোর্টাইজেশন। আর যেটা আমার লিজ লাইবিলিটি, আমরা যখন একটা করে রেন্টাল পেমেন্ট করি এটার এগেইনস্টে কিন্তু আমরা প্রফিট এন্ড লস স্টেটমেন্টে কি করি, আমরা কিন্তু একটা লিজের ফাইন্যান্সিং চার্জ আমরা করি, আর একটা পোর্শন আমার লাইবিলিটি কমে। সো আমাদের এই যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এখানে কিন্তু লিজের জন্য দুইটা, মানে আমরা যেহেতু প্রফিট এন্ড লস স্টেটমেন্ট নিয়ে কাজ করি, এখানে কিন্তু প্রফিট এন্ড লস স্টেটমেন্টে লিজের জন্য কিন্তু দুইটা আইটেম হয়। একটা হচ্ছে আমার অ্যামোর্টাইজেশন অফ রাইট অফ ইউজ আছে, আর একটা হচ্ছে লিজ ফাইন্যান্সিং এক্সপেন্স, যেটা কোনোটাই কিন্তু অ্যাকচুয়াল এক্সপেন্স না। এটা হচ্ছে আমার লিজ ভ্যালুয়েশন থেকে এই এক্সপেন্স গুলি আসে। সো আমরা যখন ট্যাক্সের কম্পিটিশন করব, আমরা অ্যামোর্টাইজেশন অফ রাইট অফ ইউজ অ্যাসেটটাও অ্যাড ব্যাক করব, আবার লিজের যে ফাইন্যান্সিং চার্জ সেটাও আমরা অ্যাড ব্যাক করব। আর এইটার এগেইনস্টে আমরা অ্যাকচুয়াল যে রেন্ট বা লিজ রেন্ট যেটা, সেটা আমরা এক্সপেন্স হিসেবে ক্লেম করব। ঠিক আছে। আর একটা লাস্ট আইটেম আছে, এটা বললে আমার মোটামুটি মেজর যে ডিসকাশন সেটা শেষ হবে, সেটা হচ্ছে ইন্টারেস্ট রিলেটেড প্রভিশন। একটু বলেন কি। না, লেটস সে এবিসি লিমিটেড কোম্পানি ব্যাংক থেকে ইন্টারেস্ট নিল, হ্যাঁ, অ্যানুয়াল ইন্টারেস্ট চার্জ আসছে 18 লাখ টাকা। এখানে কি কোনো বার আছে? তাহলে কোথায় বার আছে? এক্সেলেন্ট। সো আপনি যদি ব্যাংক কিংবা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন থেকে কোনো লোন নেন এবং ওই লোনের যে ইন্টারেস্ট এক্সপেন্স পুরোটাই আপনার জন্য অ্যাডমিসেবল হবে। বাট আপনি যদি কি করেন, আপনি যদি ব্যাংক বা আই মিন রিলেটেড পার্টি থেকে কোনো লোন নেন,
সেই লোনের যে ইন্টারেস্টটা, ওই ইন্টারেস্টের অ্যালাউবল লিমিট হবে 15 লাখ টাকা পর্যন্ত। আচ্ছা, ব্যাড ডেট রিলেটেড প্রভিশনটা কি ছিল? অ্যাকচুয়াল তো না, মানে ব্যাড ডেপ্টের যদি রাইট অফ হয় তাহলে সেটা আমাদের জন্য অ্যাডমিসিবল এক্সপেন্স হবে। আর যেটা ব্যাড ডেপ্টের প্রভিশন কিংবা ইম্পেয়ারমেন্ট অফ রিসিভেবল একই জিনিস, এটাকে আমরা ইনঅ্যাডমিসিবল এক্সপেন্স হিসেবে দেখাবো। ওকে। আচ্ছা, আমাদের কিছু স্পেশাল বিজনেস ইনকাম আছে, কেউ একটু বলবেন? এগুলি তো আমরা অ্যাডমিসিবল ইনঅ্যাডমিসিবল এক্সপেন্স করলাম, স্পেশাল বিজনেস ইনকাম গুলি একটু বলেন তো। ওইখানে যে একটা এক্সেস অ্যামাউন্ট থাকে যেটা কস্ট প্রাইস থেকে বেশি হবে, সেটা ট্রিটমেন্ট কি হবে? এক্সিলেন্ট, এক্সিলেন্ট। আর আচ্ছা, একটা আদার ইনকাম আছে, বিজনেসের সাথে আদার ইনকাম আছে দুই একটা আইটেম, বলেন তো আদার ইনকামের দুই একটা আইটেম বলেন। পেইড আপ ক্যাপিটাল রিলেটেড একটা আদার ইনকাম আছে। না, এটা না, আর একটা আছে। পেইড আপ ক্যাপিটালের টাকা যদি ব্যাংকিং চ্যানেলে না আসে, এটা হবে ইনকাম ফ্রম আদার সোর্স হয়ে যাবে। ঠিক আছে, তো এগুলি হচ্ছে মোটামুটি আমরা যখন ট্যাক্স কম্পিটিশন করব এই রিলেটেড প্রভিশন। তো আমি আরেকবার সামারি করে বলি আমরা আসলে কিভাবে কম্পিটিশনটা করব। আমরা প্রথমে প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টটা নিব, ওইখান থেকে প্রফিট বিফোর ট্যাক্স যেটা আছে সেটার সাথে আমাদের যে নন বিজনেস ইনকাম যেটা আছে এটা আমরা প্রথমে বাদ দিব। আবার যে আমাদের নন বিজনেস এক্সপেন্সেস আছে সেটা আমরা যোগ করব, যোগ করলে আমরা পাবো আমাদের আহ এই বিজনেস ইনকাম অ্যাজ পার প্রফিট এন্ড লস স্টেটমেন্ট। এটার সাথে আমরা ডিরেক্টলি যে ইনঅ্যাডমিসিবল এক্সপেন্সেস যতগুলি আছে সব আমরা যোগ করে দিব। একই সাথে আমরা যোগ করব যে এক্সপেন্সেস ফর সেপারেট কনসিডারেশন কিংবা পার্শিয়ালি অ্যাডমিসিবল এক্সপেন্স যেগুলি আছে প্রফিট এন্ড লস স্টেটমেন্টে সব আমরা অ্যাকর্ডিংলি যোগ করে দিব। দেন আমরা বাদ দিব অ্যাডমিসিবল এক্সপেন্সেস, যেটা আমরা বলছি যে ফ্রি স্যাম্পলের যতখানি হয়, দেন হচ্ছে আপনার ফরেন ট্রাভেল যতখানি অ্যাডমিসিবল হচ্ছে কিংবা রয়্যালটি টেকনিক্যাল ফি যতখানি আসে, এটার অ্যাডমিসিবল এক্সপেন্স গুলি আমরা এখানে দিব। ডিসক্লোজ ডিসক্লোজ নেট প্রফিট বলতে আমরা প্রফিট এন্ড লস স্টেটমেন্টে যে প্রফিট বিফোর ট্যাক্স এটাকে আমরা বেসিক্যালি ডিসক্লোজ নেট প্রফিট ধরবো। ঠিক আছে, তো এইটা আসলে আমি কেন বলছি, কারণ আমাদের আইনের যে ব্যাখ্যাপত্র পরিপত্র আছে, পরিপত্রে ওনারা ডিসক্লোজ নেট প্রফিট বলতে তাই দেখিয়েছেন। ঠিক আছে, প্রফিট বিফোর ট্যাক্স কি ওনারা দেখিয়েছেন। আচ্ছা, আর দেন হচ্ছে আমরা এই যে অ্যাডমিসিবল এক্সপেন্সেস গুলি বাদ দিব। তবে এখানে একটু বলে রাখি, এন্টারটেইনমেন্টটা কি শুরুতে আমরা বাদ দিব না। এন্টারটেইনমেন্ট সার্চ করার আগে যে অ্যাডমিসিবল এক্সপেন্সেস গুলি আছে সেগুলি আমরা সব বাদ দিব। বাদ দেওয়ার পরে আমরা দেখব আমাদের ইনকাম কত, এই ইনকামের উপর বেসিস করে আমরা অ্যালাউয়েবল এন্টারটেইনমেন্ট এক্সপেন্স দিব। কিভাবে? প্রথম 10 লাখ টাকা পর্যন্ত 4%, এক্সেস অ্যামাউন্টের উপর আপনার 2%, এন্টারটেইনমেন্টটা বাদ দিয়ে দিলে আমরা বেসিক্যালি পাবো আমাদের বিজনেস ইনকাম। এবার এটার সাথে ট্যাক্সেবল বিজনেস ইনকাম পাবো। এবার এটার সাথে আমাদের যে নন বিজনেস ইনকাম যেগুলি ছিল সেটা আমরা নিয়ে আসব। যদি আমাদের কোনো ক্যাপিটাল গেইন থাকে ক্যাপিটাল গেইন রিপোর্ট করব, আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাসেটের যদি কোনো ইনকাম থাকে সেটা আমরা রিপোর্ট করব। রিপোর্ট করে আমরা বের করব টোটাল ট্যাক্সেবল ইনকাম। এই টোটাল ট্যাক্সেবল ইনকামের উপর আমরা এবার ট্যাক্সটা কম্পিটিশন করবো। সো বিজনেস ইনকামের জন্য আমরা 27.5% রেটে নিব। যদি ক্যাপিটাল গেইন থাকে সেটার উপর আমরা 15% রেটে নিব। আমাদের যদি কোনো ডিভিডেন্ড ইনকাম থাকে, একটা কোম্পানির কোনো ডিভিডেন্ড ইনকাম থাকে, তাহলে সেটার উপর আমরা 20% রেটে ট্যাক্স বের করবো। করে এই কোম্পানির যে টোটাল ট্যাক্স লাইবিলিটি সেটা আমরা বের করবো। আর ট্যাক্স পেয়েবল উইথ রিটার্ন যদি বের করতে হয় তাহলে হচ্ছে এই কোম্পানির
যদি কোনো ট্যাক্স পেমেন্ট থাকে কিংবা অ্যাডভান্স ট্যাক্স পেমেন্ট থাকে সেটা আমরা বাদ দিয়ে আমরা বের করব ট্যাক্স পেয়েবল উইথ রিটার্ন। তো যাই হোক, আমি আসলে এখানে অনেকগুলি এক্সাম্পল আছে, সব আর দেখছি না। আমি মোটামুটি কিভাবে আপনারা করবেন সেটা আমি একটু আপনাদেরকে দেখালাম। আমি আপনাদেরকে যেটা রিকোয়েস্ট করবো সেটা হচ্ছে, এখানে মনে হয় 1 থেকে 8 নাম্বার 8টা ম্যাথ আছে। অন্তত ম্যাথগুলি যদি আপনারা নাও পড়েন, আপনারা একটু সলিউশনটা দেখেন যে কিভাবে করা আছে, এবং স্পেশালি আপনারা নোটগুলি পড়বেন, কারণ নোট পড়লে আপনাদের মোটামুটি ইন্টারেস্ট গ্রো করবে যে এখানে কিসের ইমপ্লিকেশন আছে বা সেটা কিভাবে করতে হবে। আমি কোশ্চেন নিয়ে গেলাম না, যেহেতু আমার হাতে টাইম নেই, আবার মাগরিবের নামাজেরও ওয়াক্ত বেশি না, আমি 5 মিনিট সময় নিব। এখানে মেসার্স জন মরিস ইনকর্পোরেশনের একটা কম্পিটিশন করা আছে, যেখানে শুরু করা আছে নেট ইনকাম দিয়ে। নেট ইনকাম হচ্ছে 3 মিলিয়ন, এটার সাথে অ্যাড করা আছে ইনঅ্যাডমিসেবল এক্সপেন্স। প্রথমে ওরা নিয়ে আসছে ডিরেক্টর স্যালারি। ডিরেক্টর স্যালারিটা কেন এরা যোগ করছে, কারণ হচ্ছে নোট 1-এ বলা হচ্ছে স্যালারি পেইড টু এ নন রেসিডেন্ট ডিরেক্টর উইদাউট টিডিএস ইজ ইনঅ্যাডমিসেবল expense under section 55A with reference to section 119. However, এখানে আমি আরেকটা জিনিস একটু আপনাদেরকে ডিক্লারেশন দিয়ে রাখি। এটা যদিও সি এর প্রফেশনাল লেভেলের বই, এখানেও অনেকগুলি ত্রুটি বিচ্যুতি আছে। ওনারাও বই মানে এই ম্যানুয়াল বের করার পরে কয়েকটা এরর এখনো ওনারা কারেক্ট করতে পারে নাই। কিছু কিছু জায়গায় আপনি হয়তো দেখবেন যে এখনো পুরোনো আইনের অ্যাপ্লিকেশন আছে। হাওয়েভার ওইটা 2-4 জায়গা আছে, ম্যাক্সিমাম জায়গায় ওনারা মডিফাই করার চেষ্টা করেছে, বাট এখনো রয়ে গেছে। এটাই যে একদম ঠিক আছে বা আপনি যেটা ভাবছেন সেটা ভুল, সেরকম কিন্তু না। আচ্ছা, পরের যেটা আছে সেটা হচ্ছে এক্সেস ডেপ্রিসিয়েশন চার্জড অন মোটর ভেহিকল। নোট 6। নোট 6-তে এখানে কি করছে, মোটর ভেহিকেলের এক্সেস ডেপ্রিসিয়েশনটা ইনঅ্যাডমিসিবল হিসেবে চার্জ করা আছে। এখানে কি আছে, আন্ডার দি থার্ড শিডিউল ফর ডেপ্রিসিয়েশন পারপাস কস্ট অফ ইচ মোটর ভেহিকল ইজ restricted to টাকা 30 lakh each and 10% depreciation on two car therefore should be 6 lakh, whereas on 55 lakh the company claimed depreciation of taka 11 lakh, so excess depreciation is টাকা 5 লাখ has been added back. এখানে একটু কঠিন করে বলেছে, আমি খুব সিম্পল করে যদি একটু বলি আপনাদেরকে। এই কোম্পানি এখানে দেখেন দুইটা জিপ আছে, প্রতিটা জিপের দাম হচ্ছে 55 লাখ টাকা করে। তাহলে ওরা কি করছে, 55 লাখ টাকা করে দুইটা জিপের দাম হচ্ছে 1,10,00,000। 1,10,00,000 টাকার উপর ওরা 10% ডেপ্রিসিয়েশন চার্জ করেছে আপনার 11 লাখ টাকা। বাট আমরা যেটা বলেছি থার্ড শিডিউল অনুযায়ী আমরা কিন্তু প্রতি গাড়িতে 30 লাখের বেশি ডেপ্রিসিয়েশন চার্জ করতে পারবো না। তাহলে আমরা ম্যাক্সিমাম কতখানি ডেপ্রিসিয়েশন চার্জ করতে পারবো, 30 দুগুণে 60 লাখ, 60 লাখের 10% হচ্ছে 6 লাখ আমরা ডেপ্রিসিয়েশন চার্জ করতে পারবো। আর এখানে অলরেডি কত আছে, 11 লাখ টাকা ডেপ্রিসিয়েশন চার্জ করা আছে। তাহলে আমার এক্সেস ডেপ্রিসিয়েশন কত চার্জ করা আছে, 5 লাখ, যেটা কিনা অ্যাড ব্যাক করা হচ্ছে। ঠিক আছে, তারপর হচ্ছে ডোনেশন টু আনরিকগনাইজড স্কুল, এটা কিন্তু ইনঅ্যাডমিসেবল এক্সপেন্স। এক্সেস পার কিউজিট হচ্ছে 42,000, এটা ওরা কিভাবে করছে সেটা ওরা বলেছে নোট কততে, নোট 7-এ। সো ওরা, আমরা যেটা জানি যে পারকুইজিট এবং নন পারকুইজিট এক্সপেন্স কি সেটা তো আমরা জানি, তাই না? আবার খুব সিম্পলি যদি একটু বলি, পারকুইজিট হচ্ছে আপনার বেসিক স্যালারি, ফেস্টিভ্যাল বোনাস, আপনার রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ডের এমপ্লয়ারের কন্ট্রিবিউশন, এরিয়ার স্যালারি, অ্যাডভান্স স্যালারি, এই কয়টা আইটেম ছাড়া আর যত স্যালারি বেনিফিট আছে সবই কিন্তু পারকুইজিট বেনিফিট। সো এদের একজন ডিরেক্টরকে কি দেওয়া হয়েছে, একজন ডিরেক্টরকে তার বাসার সার্ভেন্ট অ্যালাউন্সের বাবদ 7,22,000 টাকা দেওয়া হয়েছিল, এবং ওনাদের চিলড্রেন এবং ওয়াইফের ট্রাভেলিং এর জন্য 3,20,000 টাকা দেওয়া হয়েছে অ্যানুয়ালি। তার মানে ওনার এই যে দুটো এলিমেন্ট, এটা কিন্তু পারকুইজিট বেনিফিট। এই টোটাল পারকুইজিট বেনিফিট হচ্ছে 10,42,000। বাট আমরা জানি পারকুইজিট কতখানি, কত টাকা পর্যন্ত অ্যাডমিসেবল, 10 লাখ। তাহলে এক্সেস পারকুইজিট হচ্ছে 42 লাখ। রেভিনিউ গেইন অন সেল অফ মোটর কার, এটা হচ্ছে 1,40,000। এটা আপনারা কিভাবে বের করবেন, আমরা যেটা বলেছি যে সেলস প্রসিড থেকে আপনার অ্যাসেটের ট্যাক্সের রিটার্ন ডাউন ভ্যালু আপনি বাদ দিবেন, বাদ দিলে পাবেন টোটাল গেইন। টোটাল গেইন থেকে ক্যাপিটাল গেইনটা বাদ দিবেন, ক্যাপিটাল গেইন বাদ দিলে আমরা পেয়ে যাব আমাদের রেভিনিউ গেইন। সো এরা যেটা করছে যে ওদের ট্রিটমেন্টটা, আমি আর কোশ্চেনটা পড়ি নাই, রিটার্ন ডাউন ভ্যালু, এটা যেটা রেভিনিউ গেইন অন সেল অফ মোটর কার,
এটা মোস্ট প্রবাবলি ওরা আগে অ্যাড করেনি, ওটা এখন এরা অ্যাড করছে, কোশ্চেন পড়লে বোঝা যেত। ফাইন ফর ভায়োলেশন অফ কাস্টমস ল, এটা একদম ইনঅ্যাডমিসিবল যেহেতু ওরা নন কমপ্লায়েন্স এর কস্ট। দেন ইন্টারেস্ট অন ব্যাংক লোন, এখানে ইনঅ্যাডমিসিবল অ্যামাউন্ট হচ্ছে আপনার 11,96,000। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে ওই 15 লাখ টাকা পর্যন্ত অ্যাডমিসিবল। এই যে দেখেন এদের ইন্টারেস্ট এক্সপেন্স ওরা ক্লেম করছে 33,50,000। হ্যাঁ, দি কোম্পানি হ্যাজ আউটস্ট্যান্ডিং ব্যাংক লোন হচ্ছে এত, দি কোম্পানি অ্যাডভান্স এত ইন্টারেস্ট ফ্রি লোন অ্যাজ এ সিস্টার কনসার্ন ইন দি বাংলাদেশ। হ্যাঁ, এটা হচ্ছে সিস্টার কনসার্নে দি কোম্পানি অ্যাডভান্স টাকা কত 75 লাখ ইন্টারেস্ট ফ্রি লোন টু এ সিস্টার কনসার্ন, আর ইন্টারেস্ট এক্সপেন্স ক্লেমটা এত। এখানে অবশ্য ওরা যদিও কি করে নাই, ওরা অবশ্য ব্রেকডাউন দেয় নাই, বাট এটা আমরা যেটা জানি যে ইন্টারেস্ট এক্সপেন্সটা হবে আপনার কত লাখ টাকা পর্যন্ত, 15 লাখ টাকা পর্যন্ত অ্যাডমিসেবল হবে, আর 15 লাখ টাকার এক্সেস যে অ্যামাউন্ট সেটা আপনার ইনঅ্যাডমিসেবল হবে। এরপরে পরে ট্রিটমেন্টটা কোথায় ছিল? হেড অফিস এক্সপেন্স, এটা আমরা জানি যে হেড অফিস এক্সপেন্স হচ্ছে ডিসক্লোজ প্রফিট 10% পর্যন্ত অ্যাডমিসেবল। তো আপনারা আমি জাস্ট আপনাদেরকে যেটা বলবো যে আপনারা এই অন্তত ম্যাথ যদি নাও পড়েন নোটস গুলি একটু পড়েন, নোটস গুলি পড়লে আপনাদের যে ক্রিটিক্যাল যে ট্রিটমেন্ট গুলি থাকে সেটা আপনারা একটু আনসার করতে পারবেন। তো আপনার মোটর ভেহিকেল যদি রেন্ট দিয়ে দেন, তাহলে আপনার বিজনেসটা কি? আপনার কি রেন্টের বিজনেস? সেটা কি আপনার বিজনেস এক্সপেন্স হিসেবে আপনি সার্চ করতে পারবেন? না, ওইটা আপনি দেখেন, আপনি তখন ইনকাম ফ্রম রেন্টে নিয়ে যাবেন, তখন তো সেটার জন্য আলাদা করে আপনার ডেপ্রিসিয়েশন কম্পিটিশন হবে। সো যেটা আপনি রেন্টে দিয়ে রাখছেন সেটা তো আর আপনার বিজনেস ইনকামের ইয়ে না। হ্যাঁ, আপনার তো লিজিং। আপনার যদি রেন্টাল ইনকাম হয়, রেন্টাল ইনকামের জন্য আমরা আদার দেন যেটা আমরা বলছি হাউস প্রপার্টি ছাড়া হলে 10% করে রিপেয়ার এন্ড মেইনটেনেন্স এক্সপেন্স চার্জ করতে হবে। আর সেখানে তো ডেপ্রিসিয়েশন চার্জ হবে না, ডেপ্রিসিয়েশন চার্জ করবো আমাদের বিজনেস এক্সপেন্সের জন্য। ঠিক আছে? আর কোনো কোশ্চেন? ইনফ্যাক্ট আপনাদের অনেক কোশ্চেনই থাকবে, আমি আপনাদেরকে একটু বলবো যে আমি যে ম্যাটেরিয়ালটা শেয়ার করেছি এটা একটু গো থ্রু করার জন্য। তো আপনারা নেক্সট সেশনে, আমরা নেক্সট দিন অবশ্য ব্যাট নিয়ে একটু ডিসকাস করব, তারপরের সেশনে আবার আমি কোম্পানি অ্যাসেসমেন্ট নিয়ে কথা বলবো। তো ততদিন পর্যন্ত, ততদিন মানে আগামী, ওইটা আমি লাস্ট ক্লাসের জন্যই রাখি। লাস্ট ক্লাসে আপনাদের যে কোয়েরি গুলি থাকবে ওইটা নিয়ে আমরা ডিসকাস করবো। ঠিক আছে? আর আমি আপনাদেরকে ওই যে ইন্ডিভিজুয়ালের যে অ্যাসেসমেন্ট সে ম্যাটেরিয়ালটাও একটু দিয়ে দিব, তাহলে আপনারা যদি ওইগুলো একটু দেখেন স্পেসিফিক যার যার যে কোয়েরি, ওই কোয়েরি গুলো আমরা আগামী সপ্তাহে রবিবার দিন একটু ডিসকাস করব। তো আমি আজকে এখানেই রাখছি, যেহেতু নামাজের ব্রেক আছে, আমি নামাজ পড়তে হবে। আন্তরিকভাবে দুঃখিত, আমি তাড়াহুড়ো